নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভ্রজিৎ। গতকাল সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়দান, সেই সংক্ষিপ্ত রায়দান অনুযায়ী বহাল থাকছে মোট 26,000 চাকরি। এসএসসি মামলায় ইতিমধ্যেই যে কলকাতা হাইকোর্টের রায়, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। অপরদিকে সেখানে গিয়েছিল এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আংশিক জয়, কারণ বারংবার যে দাবি নিয়ে তারা গেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই রায় শুনেছে এবং তারপর 16 জুলাই কিন্তু পরবর্তী শুনানি রয়েছে। সেই রায় অনুযায়ী কিন্তু আগামী 16 জুলাই পর্যন্ত 25,753 জনের চাকরি বহাল থাকছে। পাশাপাশি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোথাও গিয়ে সব পক্ষকে নোটিশ দিতে হবে, কারণ বারংবার ওএমআর শিট নষ্ট হয়ে গেছে। এসএসসি মামলার যে পরীক্ষা হয়েছিল সেখানে নাকি প্রশ্নপত্রে নাকি একাধিক গলদ ছিল, এই তথ্য সামনে আসছে। অপরদিকে মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো রকম ভাবে তদন্ত করা যাবে না, স্পষ্ট বলছে কলকাতা হাইকোর্ট। যে রায় দিয়েছিল সেখানে স্টে অর্ডার দিল সুপ্রিম কোর্ট। তাদের বক্তব্য সিবিআই তদন্ত করতে পারে, তবে মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো রকম তদন্ত করতে পারবে না। এবং একাধিক জায়গায় যখন এরকম ধরনের বক্তব্য আসছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোথাও গিয়ে নাকি জয় হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিক সিদ্ধান্ত, কারণ গত কয়েকদিন আগেও যেভাবে এই চাকরি দুর্নীতি নিয়ে এত পাহাড় প্রমাণ, দুর্নীতি নিয়ে এত তথ্য সামনে আসছিল, সেখান থেকে দাঁড়িয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জেলে ঢুকতে পারেন। কে বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন। পাশাপাশি পাল্টা আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাবো। মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ, আর তোমাদের 4 সপ্তাহের মধ্যে পুরো 12% ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছো সব ফেরত দিতে হবে। আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের, চিন্তা করবেন না বন্ধুরা, দেশে অনেক মানুষ আছে, আমরাও আছি, আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না। বিশ্বাস করুন, আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম। মিছিল করতে করতে মনটা পড়ে আছে, কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে কি রায় হয় সেটা দেখবার জন্য। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে। এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। এরা মানব নয়, এরা দানব। এরা জাতি বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। জনগণের মনে প্রশ্ন যাচ্ছে 16 জুলাই অবধি চাকরি বহাল থাকলো, 16 জুলাই পর যে নিয়োগ হয়েছিল অবৈধ বৈধ, কারণ গতকাল সুপ্রিম কোর্টে এসএসসি স্পষ্ট বলল 19,000 নিয়োগ নাকি বৈধ হয়েছে, 8,324 নিয়োগ অবৈধ হয়েছে। তাহলে এতদিন ধরে কেন এসএসসি চেয়ারম্যান বলেনি? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন জনগণের মনে জেগেছিল। তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের আর প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তারা আজ পরিচয় করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন বামের তরফে বক্তব্য রাখবেন জিৎ সিংহ, রয়েছেন অরিজিৎ মুখোপাধ্যায়, বিজেপির মুখপাত্র। সিপিআইএমকে দিয়ে শুরু করি, কারণ কোথাও গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি চাকরি প্রাপক, অর্থাৎ চাকরি যারা হারিয়েছেন তাদের কথা যখন বলছেন, পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলার একদম প্রথম থেকে তিনি রয়েছেন। আমি আসবো জিদ্দা। বারংবার এই তথ্য সামনে আসছে সুপার নিউমেরিক পদ, কারণ যখন কলকাতা হাইকোর্ট যে রায় দিচ্ছে সেখানে তারা স্পষ্ট বলছে 281 পাতার রায়, সুপার নিউমেরিক পদ কেন গড়া হয়েছিল। বারংবার রাজ্য সরকার বা আজকে এসএসসি বলছে যে কোথাও গিয়ে নাকি যদি সুপার নিউমেরিক পদে অবৈধ ঘোষণা করা হয়ে থাকে তাদের চাকরি বাতিল করা হবে, কিন্তু সুপার নিউমেরিক পদ নাকি মানুষের স্বার্থে বানানো ছিল। সত্যি কি তাই? না, কি এই সুপার নিউমেরিক পদটা কি কখন সরকার ব্যবহার করতে পারে? এই সুপার নিউমেরিক পদটা যখন একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, সেইখানেতে এমপ্লয়ির দরকার, সরকার চালাবার জন্য ইমিডিয়েট নিয়োগ করার প্রয়োজন আছে, এরকম একটি এমার্জেন্সি পরিস্থিতিতে সুপার নিউমেরিক পদটাকে অ্যাপ্লাই করা যায়। সুপার নিউমেরিক পদটাকে এই কারণে কোনোদিনই অ্যাপ্লাই করা যায় না যে জানতো যে এইখানেতে চাকরিতে গরমিল, আমরা টাকা নিয়েছি, আমরা ভুয়োভাবে চাকরি দিয়েছি, এইগুলো জানে এবং জানে যে তাদের চাকরি বাতিল হতে পারে, তাই ওএমআর
মার্কশিট জ্বালানো হয়েছে, তাই তাদের চাকরি যাতে বহাল থাকানো যায় তার জন্য ফিজিক্যাল এডুকেশন, তারপরে গ্রুপ ডি স্তরের জন্য সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছিল। আর এই সুপার নিউমেরিক পদটা যে পুরোপুরি একটা জালিয়াতি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার কাছে ভোটার আইডি কার্ড রয়েছে, আপনার কাছে একটা মার্কশিট রয়েছে, তাতে সরকারি স্ট্যাম্প আছে বলে আপনি বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারেন। আজকে যারা চাকরি পেয়েছে তারাও ভেবেছিল যে আমার এইটাতে সরকারি স্ট্যাম্প রয়েছে, কিন্তু তাদের আজকে কি অবস্থা হলো? তাদের আজকে চাকরি, আজকে যে তাদের চাকরি বলছে বহাল থাকবে, কিভাবে বহাল থাকবে? মুজ লেখা দিয়ে বহাল থাকবে। তাদের চাকরি আজকে বহাল থাকছে মানে এই নয়, এটা একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কোথাও গিয়ে কিন্তু আমি আসবো স্টে অর্ডার, আমি আসবো কোথাও গিয়ে আজকে শুভেন্দু অধিকারী যখন কলকাতা হাইকোর্ট রায়দান করলো তার 48 ঘন্টা আগে শুভেন্দু অধিকারী বললেন অরিজিৎ দা যে বোম ফাটবে, বোমটা ফাটলো, সেখানে প্রায় 25,753 জনের চাকরি চলে গেল। বারংবার সিপিএম এবং এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার প্রশ্ন তুলছে সবটা নাকি বিজেপি চক্রান্ত, সত্যি কি তাই? কিসের চক্রান্ত? আজকে সুপ্রিম কোর্টের রায়ে 3-4টে জিনিস উল্লেখযোগ্যভাবে উঠে এসছে, আপনি যদি ফলো করে থাকেন আপনাকে দেখতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন করেছে রাজ্য সরকারকে যে কি করে অতিরিক্ত শূন্য পদ নিউমেরিক পোস্ট যেখানে ওয়েটিং লিস্ট ছিল সেখানে কি করে তাদেরকে অযোগ্য প্যানেল বহির্ভূত চাকরি দেওয়া হলো, 1 নম্বর। 2 নম্বর এসএসসি কে জিজ্ঞেস করেছে আপনি এতদিন ধরে কাদেরকে আড়াল করছিলেন। 3 নম্বর এসএসসির ওএমআর শিট নষ্ট নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে এই এখতিয়ার এসএসসির আছে কিনা। আর শুভেন্দু অধিকারীকে নিয়ে যারা এই বড় বড় কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো টোটালি এক্সপোজড হয়ে গেছে আজকে। উনি তো মেনে নিচ্ছেন ইনডাইরেক্টলি, উনি বলছেন ভুল হয়েছে। আর 1 মিনিট, এই বামপন্থী যিনি বললেন কথাটা ওনাকেও বলবো, আপনারা এত বড় বড় কথা রাজ্যে বলছেন আর আপনার নেতা সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সাথে ফিস ফ্রাই বৈঠক করছে, আপনাদের লজ্জা হয় না? আচ্ছা বারবার তো আদালত একটা কথা বলছে যে এই এসএসসি দুর্নীতি যেটা 2016 সালে হয়েছিল এটা একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং মন্ত্রিসভার যারা প্রেজেন্ট ছিল তারা এই দুর্নীতিটা করেছে। 2016 সালে প্রত্যেকটা জেলাতে একটা করে এজেন্ট তৈরি করানো হয়েছিল, আর সেই এজেন্টের আমি এই প্রশ্ন আসবো আমি শুভেন্দু অধিকারীর এই প্রশ্নে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আসবো। আর রুবিদি খুব তাৎপর্যপূর্ণভাবে বারংবার দেখা যায় সিপিআইএম হোক বা কোথাও গিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার হোক, তারা একটা বক্তব্য সামনে রাখে, বিজেপির হাতিয়ার হচ্ছে ইডি সিবিআই, এবং সেই কারণেই হয়তো রাজ্যের আইনজীবী যখন কলকাতা হাইকোর্টে কথা বলছিলেন বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে, তখন তারা বলছেন যে যদি আজকে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত হয় পুরো মন্ত্রিসভা নাকি জেলে চলে যেতে পারে এই ভোটের মধ্যে। তাহলে কোথাও গিয়ে সিবিআই দিয়ে নাকি বিজেপি জেলে ভরাতে পারে, সত্যি কি তাই? এরকম ব্যাপার হয় নাকি বারংবার ভোট আসলে? দেখুন, মুখ্যমন্ত্রী এই যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি মাথা ব্যথাই থাকতো তাহলে যারা গান্ধী মূর্তির পাদদেশে এতদিন ধরে যারা আন্দোলনটা চালিয়েছে, উনি রেড রোডে কোটি কোটি টাকা দিয়ে কার্নিভাল করেছিল, কিন্তু ওনাদের পাশে গিয়ে একদিন ওনাদেরকে দেখতে পাওয়া যায়নি। আর সুপার নিউমারিক পোস্টটা ক্রিয়েট করা হয়েছে যে মন্ত্রিসভার, এই যে মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য এখন মাননীয় অনেক কিছু বলবেন, অনেক জল্পনা করবেন, অনেক কল্পনা করবেন, কিন্তু তা সত্ত্বেও একটাই কথা বলবো, সুপ্রিম কোর্টের মতো কাজ করবে এবং সিবিআই এর মতো তদন্ত করবে। এটা কোর্টের নির্দেশে হচ্ছে, এটা বিজেপির কোনো নির্দেশে হচ্ছে না। কিন্তু রুবিজি 2016 সালে তো শুভেন্দু অধিকারী তখন সেই দলেই ছিল, তাহলে কি করে আমরা ভুলে যেতে পারি যে সেই টাকা শুভেন্দু অধিকারীও খেয়ে থাকতে পারে? না, আমি তো বারবারই একটা কথা বলছি, যে কোনো দুর্নীতি তৃণমূল কংগ্রেসে হয়েছে সেইটা একেবারে নিচের ক্যাডার থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি পর্যন্ত পুরো একটা গাছের শেকড়ের মতো এই দুর্নীতিটা ছড়িয়ে পড়েছে। আর শুভেন্দু অধিকারী তো তখন কোনো ছোটখাটো নেতা ছিল না, মেদিনীপুর থেকে আরম্ভ করে একটা ভালো পদে ছিল উনিও প্রাতিষ্ঠানিকভাবে এই দুর্নীতির সাথে জড়িত, এবং তদন্ত যদি করা হয় আমরা একেবারে নিশ্চিত। এই এসএসসি হচ্ছে সিপিএম এর সময় একটা বিষবৃক্ষ তৈরি করা হয়েছিল, এই পুরো 1998 সাল থেকে এটাকে একদম সরিয়ে দেওয়া উচিত। আপনাদের তৈরি করা এসএসসি সরিয়ে দেওয়া উচিত, তৈরি করা এগুলো সিপিএম এবং তৃণমূল শিক্ষাই নিয়োগ যেরম ভাবে আমি ওনার উত্তরটা দিচ্ছি। উনি যে এত বড় বড় কথা দুর্নীতি নিয়ে বলছেন, ওনার জোট সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল সে 100 কোটি টাকার আবগারি দুর্নীতির যে দায়ে জেল খাটছে। ওনার জোট সঙ্গী হেমন্ত সোরেন সে জমি কেলেঙ্কারির দায়ে জেল খাটছে। আপনার লজ্জা হয় না? আপনারা এখানে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে এত বড় বড় কথা বলেন, আর দিল্লিতে গিয়ে সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাথে হাত মিলিয়ে ভারতীয় জনতা পার্টির এগেনস্টে এত বড় বড় লেকচার দিচ্ছেন। আপনারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সাথে গোটা ভারতবর্ষ জুড়ে যুক্ত, এবং সব থেকে বড় কথা এই বামপন্থী নেতারা চিরকাল দেশদ্রোহী ইমেজ তৈরি করে রেখেছে। এরা দেশদ্রোহীদের মদত করেছে, তার জন্য আজকে অরবিন্দ কেজরিওয়াল ওদের
বামেদের জোট সঙ্গী, তার সাথে খালিস্তানি আন্দোলনের জোট। আমি আসবো, কোথাও গিয়ে বারংবার নাকি বলা হয় বামেদের আমলে 34 বছরের চিরকুটে চাকরি হয়েছিল। জনগণ জানে চিরকুটে চাকরি হয়েছে কি হয়নি, বা টেলিভিশনের পর্দায় যারা লাইভ দেখছেন তারা হয়তো জানেন যে তাদের পরিবারের কেউ চিরকুটে চাকরি পেয়েছে কিনা। সত্যি কি চিন্তা মনে হয় যে চিরকুটের চাকরির থেকে অনেকটা এগিয়ে রয়েছে বর্তমানে দুর্নীতির এই প্রসঙ্গটা? না, আমি জানি না। চিরকুটে চাকরি এখনো পর্যন্ত তো 2011 থেকে 2014 হতে বললে একটাও তো এরকম চিরকুটে চাকরি দেখাতেও পারলেন না, আর চিরকুটে চাকরি পাওয়া কাউকে আপনি বহিষ্কারও করতে পারলেন না। আস্তে আস্তে ভারত স্বাধীন হওয়া থেকে 2011 সাল পর্যন্ত এই যে একটা গতি ছিল তার মধ্যে অনেক চেঞ্জেস হয়েছে। 1998 সাল থেকে 2011 সাল পর্যন্ত যতবার দুর্গাপুজো হয়েছে ততবার এসএসসি হয়েছে, আর ততবার স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে। উত্তর নেব। স্বচ্ছভাবে নিয়োগ তো আমরা দেখতেই পাচ্ছি কিভাবে হয়েছে। একটা কথা পরিষ্কারভাবে জনগণের কাছে বলতে চাই, প্রধানমন্ত্রী যখন জানিয়েছে, নরেন্দ্র মোদীজি নিজে যখন বলেছে অযোগ্যরা শাস্তি পাক এবং যোগ্যরা তাদের নিয়োগ পাক, এ কথা যখন প্রধানমন্ত্রী বলেছে তাহলে নিশ্চিন্তে ভেবে রাখবেন যে যারা যোগ্য তারা চাকরি পাবেই, এবং যারা অযোগ্য আর যাদেরকে এরা চাকরি দিয়েছে যারা তারা প্রত্যেকে শাস্তি পাবে। প্রধানমন্ত্রী যখন বলেছে কিন্তু রুবিদি কোথাও গিয়ে 19,000-এর যে সংখ্যা সামনে আসছে বর্তমানে, এসএসসি বলছে যে 19,000 নাকি নিয়োগ বৈধ, অপর দিকে দাঁড়িয়ে হচ্ছে 8,324 অবৈধ। যদি আমি সেই বিষয়টাকে ধরে নিই, এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে এসএসসি যদি হলফনামা দিয়ে জানায় তাহলে সেক্ষেত্রে কোনো রকম আপত্তি নেই, কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই ব্যাপারে বলছে যে পুরো নিয়োগটাই নাকি অবৈধ। তাহলে কোথাও গিয়ে আপনার কি মনে হচ্ছে পুরো নিয়োগটাই অবৈধ নাকি 19,000টাও বৈধ হতে পারে? না, পুরো নিয়োগ অবৈধ নয়, কারণ কিছু মানুষ আছে যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে যারা প্রপারলি চাকরি করছে, কিন্তু যারা অযোগ্য তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং এসএসসি যে সময় নষ্ট করেছে, এই মানুষগুলো এতগুলো বছর নষ্ট করেছে, এই এত দিন ধরে নষ্ট করেছে, এই জন্য তাদের শাস্তি পাওয়া উচিত। আর যারা সাদা খাতা দিয়ে জমা দিয়ে যারা চাকরি করছে, তারা ভাবুন তারা আগামী ভবিষ্যৎটাকে কিভাবে নষ্ট করবে। তারা আমার আপনার স্কুলে যারা বাচ্চাগুলো পড়বে তারা হয়তো জানেও না কার কাছে পড়ছে, সে কি শেখাচ্ছে, সে তো নিজেই শিক্ষিত নয়, সে অন্যজনকে কিভাবে আলোকিত করবে। কিন্তু বিকাশ বাবু তাহলে কি করে বলতে পারেন পুরো নিয়োগটাই অবৈধ, সেই কারণে পুরো নিয়োগ বাতিল করে দেওয়া উচিত? প্রক্রিয়াটা যদি অবৈধ হয়, যেভাবে যেই প্রক্রিয়াতে আপনার নিয়োগটা হয়েছে সেই প্রক্রিয়াটাই তো অবৈধ, তাহলে সেই প্রক্রিয়াটা আরেকবার স্বচ্ছ করে পরীক্ষা দিক না, আবার তারা পরীক্ষা দিক, আবার ওএমআর শিট ফিল আপ হোক। কেন ওএমআর শিটগুলোকে চালিয়ে দেওয়া হলো? যদি প্রক্রিয়া যদি গোড়ায় গলদ থাকে তাহলে সেইটাকে একদম খুঁড়ে সেইটাকে বার করে দিতে হবে। এতজন আজকে প্রথমবার আমি আসবো আর টেলিভিশনের পর্দায় তারা ভাবছেন যে কোথাও গিয়ে প্রথম একটা তথ্য প্রকাশ করছে এসএসসি, তারা বলছে যে 5,000 প্রায় কোথাও গিয়ে, অর্থাৎ এই যে পরিমাণ সংখ্যায় নাকি নিয়োগ হয়েছে। অপর দিকে দাঁড়িয়ে বারংবার এই তথ্য সামনে আসছে যে 5,000 থেকে হঠাৎ করে 8,000 কি করে হলো। বামেরা বলছে পুরো নিয়োগ নাকি অবৈধ। সত্যি পুরো নিয়োগটা অবৈধ ছিল? দেখুন, আমরা বারবার করে বলে এসেছি কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হয়ে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। 2 নম্বর হচ্ছে হাইকোর্ট তো বারবার করে এসএসসি কে বলেছিল, বারবার করে, যে ভাই তোমরা আমাদেরকে যে অযোগ্য চাকরি প্রার্থীদের লিস্ট আছে সেই লিস্টটাকে দাও। সেই লিস্টটা দিলে যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের যোগ্য অনুযায়ী তাদেরকে আমরা বহাল রাখবো, অযোগ্যদের বাদ দেবো। কিন্তু এসএসসি কোনোভাবেই কোঅপারেট করেনি। আর বামেরা এত উদ্যোগী হয়ে এত বড় বড় কথা বলছে, বামেদের নেতারাই তো পরবর্তীকালে তৃণমূলের নেতা। এই শেখ শাহজাহান যারা মেয়েদেরকে রাত 2টোর পর পিঠে বানাবার নাম করে মনোরঞ্জনের জন্য নিয়ে যেত, আরে আগে তো বাম নেতা ছিল এই শাহজাহান। এই নিরাপদ সরকার বাম নেতা, তার আশ্রয় এই শাহজাহান বেড়ে উঠেছিল। বর্তমানে তৃণমূল নেতাদের দালালি করে এই সমস্যাটা এইখানেই তৈরি হচ্ছে যে আমার যে কলিগ এইখানেতে এই কথাটা বললো, সেটা হচ্ছে গিয়ে ওনারও জন্ম হয়তো বাম আমলেতে, কিন্তু জন্মটা কোন আমলে নয়, অপকর্মটা তুমি কোন আমলে করেছো। আমি জন্ম বলিনি, রাজনৈতিক হাতেখড়ি। আপনারা মনে করেন যে বামের আমলে যে দুর্নীতি এবং বলতে পারি পান্ডের যে মালিক সে আমরা দায়িত্ব নিতে ছিল, সারণ হচ্ছে মালিক, সে আশ্রিত। সেটাই তো বলার চেষ্টা করছি, জন্ম হয়েছে অপকর্ম সে কোন কোথাও গিয়ে আজকে ওএমআর শিট, যেটা আমরা বারংবার আসবো, সুপ্রিম কোর্টের রায় দিকে আমরা নজর রাখবো, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে ওএমআর শিট যে নষ্ট করে দেওয়ার বিষয়টা আসছে। যদি পুরো ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়ে থাকে তাহলে কোথাও গিয়ে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট বলছেন যে কখনো যেহেতু টেন্ডার ডাকা হয়নি, এবং যেহেতু টেন্ডার না দেখেই একটা থার্ড পার্টি কোম্পানির হাতেই যখন এসএসসি নাইসাকে যখন তুলে দেওয়া হলো, সেই নাইসা কিন্তু আবার একটা কোম্পানির হাতে তুলে দিল ডেটা স্ক্যানটেক। সেখান থেকে দাঁড়িয়ে এরকম বারবার একটার পর একটা হাত বদল হচ্ছে। কোথাও গিয়ে চাকরি প্রার্থী বা যারা চাকরি হারালেন তাদের ভাগ্যটা বদল হলো। সত্যি কি বদল হলো তখন?
দেখুন, আমার একটাই কথা আবারও বলছি, যারা যোগ্য তাদের চাকরি পাওয়াটা ইমিডিয়েটলি খুব দরকার, কারণ স্কুলগুলো অভিভাবকহীন হয়ে পড়ছে এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু এতে ক্ষুণ্ণ হচ্ছে। আমি বলবো যারা যোগ্য, এই যে এসএসসি বলল, প্রধানমন্ত্রী যখন এই বিষয়টাকে নিয়ে চেপে ধরলেন তখনই ওনারা বললেন যে ওদের কাছে আরেকটা কোনো কপি আছে, কি কপি আছে আমরা এখনো অবধি জানি না, সেই কপি আসুক এবং যারা যোগ্য অযোগ্যর প্রার্থী সম্পূর্ণভাবে ডিসাইড হোক এবং যোগ্যরা চাকরি পাক। আর সিপিএম এবং তৃণমূল দুজনেই একে অপরের দিকে আঙুল তুলে শুধুমাত্র এদের সময় আবারও নষ্ট করছে। এরা চাইছে ভোটের সময়টা যেন কোনো রকম ভাবে পেরিয়ে যেতে পারে। এই জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে এরকম জিনিস চাইছে যে পুরো প্যানেলটাই যেন বাতিল হয়ে যায়, সেই চেষ্টা করছে এবং তৃণমূল সরকারও সেম জিনিসই চাইছে। সুতরাং এরা একে অপরের পরিপূরক হয়ে সাধারণ মানুষকে লুটছে, আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করছে। এটা ভাবতে হবে যে শিক্ষাকে যদি নষ্ট করে দেওয়া যায়, হয়তো আগামী দিন পশ্চিমবঙ্গের পুরো ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া। জিদ্দা, আমার সহবক্তা হঠাৎ করে প্রধান বিচারপতি বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলে ফেলেছেন। যাই হোক, এটা হয়তো মুখ থেকে বেরিয়ে গেছে, এইটাই হচ্ছে ব্যাপার। ওনারা মনে করেন যে যা ভরা মঞ্চে জানিয়েছেন যারা এইটাই হচ্ছে আপনাদের যাই হয় সেটাই আপনার প্রধানমন্ত্রী এবং মোদিজি করেন না, মোদিজি করে। আপনাকে একটা কথা আপনি অর্ডারটা তো প্রধান বিচারপতি দিয়েছে, অর্ডার তো প্রধান বিচারপতি দিয়েছে। না না, বিচার ব্যবস্থাটাও আপনার মোদিজি চালান, বিচার ব্যবস্থাটাও কি আপনার মোদিজি চালান। আপনি একটা কথা, আমি আমার এই বক্তব্য, বাম বলছে কোথাও গিয়ে বিচার ব্যবস্থা নাকি মোদিজি চালায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বিচার ব্যবস্থা নাকি বিজেপি সরকার চালায়। তাহলে বামেদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তৃণমূল কংগ্রেস এবং বামেদের বক্তব্য সব তাহলে এক হয়ে যাচ্ছে এখন। দেখুন, ওরা তৃণমূল কংগ্রেস এবং বাম তারা বহু ব্যাপারেই, আমি যদি এখন মিল খুঁজতে বসি বহু ব্যাপারেই মিল পাওয়া যাবে, আমি ছেড়ে দিলাম। আমার কথা হচ্ছে এই যে যোগ্য চাকরি প্রার্থী যাদের আজকে চাকরিটা সত্যিই তারা পড়াশোনা করে পাশ করে চাকরি পেয়েছিল, আজকে তৃণমূল কংগ্রেস শুধু তাদের বলছে পুরো নিয়োগ অবৈধ, তো বলছে পুরো নিয়োগ অবৈধ। দেখুন, আমি আবার বলছি, আমরা মনে করি যে সিবিআই তদন্তের মাধ্যমেই একমাত্র বেরিয়ে আসতে পারে কোর্টের তত্ত্বাবধানে কিভাবে অবৈধভাবে কারা চাকরি পেয়েছে, এবং তৃণমূল শুধুমাত্র মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে, চাকরি প্রার্থীদের চাকরি ফেরানোর জন্য নয়, বৈধদের। একমাত্র মন্ত্রিসভা যাতে জেলে না যায় ওই চোরগুলো যারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরিটাকে বিক্রি করেছে। শুধুমাত্র এর থেকে বোঝা যায় যে বাম ও তৃণমূল মুদ্রার এপিট ও ওপিট, এরা কখনো আগে শিক্ষায় অনিলায়ন ছিল, এখন ব্যাত্তায়ন হয়ে গেছে শিক্ষায়। এইটাই হচ্ছে বর্তমান অবস্থা রাজ্য। একটাই কথা বারবার বলবো, সেটা হচ্ছে যে এই বিজেপি প্রত্যেকটা মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনগুলোতে নিজেরাই বলে না মাথা গলিয়ে কেউ পড়ছে না, মাথা গলিয়ে ঢুকে পড়ছি। সন্দেশখালীর আন্দোলনেও ঢুকে পড়ে, সন্দেশখালীর আন্দোলনেও আপনারা ঢুকে পড়ে। আপনার সম্পদ লক্ষণ সেন, আপনার সম্পদ লক্ষণ সেন, আর আরেকটা বলে যে সুশান্ত ঘোষ মাটি খুললেই কঙ্কাল বেরোচ্ছে। আপনাদের কোনো আন্দোলন নয়, এই আন্দোলন করছে তারা, এবং এই আন্দোলনে 34 বছরের রাজ্যটাকে শেষ করে বিনা পয়সায় 34 বছর রাজ্যটাকে আপনারা আজকে আপনারা তৃণমূলের শিক্ষক। আমি একটুখানি আমি অন্য বক্তব্যে আসবো। কোথাও গিয়ে আমরা একদম আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। লিগ্যাল সেল নিয়ে একাধিক কথা উঠছে, কোথাও গিয়ে বারংবার বিজেপির তরফ থেকে বক্তব্য রাখা হচ্ছে, যখন বিজেপির লিগ্যাল সেল খোলার কথা হলো তখন নাকি এসএসসির চেয়ারম্যান একদম ভোল বদলালেন, তিনি নাকি একদম পাল্টে গেলেন। সত্যি কি তখন তাই হলো? একদমই তাই, একদমই তাই। ওনারা তো প্রথমে এসএসসি প্রথমে কি জানিয়েছিল যে তাদের কাছে ওএমআই শিটের কোনো কপি নেই, ইনফ্যাক্ট মিরর ইমেজ অবধি তাদের কাছে নেই। হঠাৎ করে তারা জানালো তাদের কাছে একটা কোনো কপি আছে, যেখান থেকে এই যে নাম্বারগুলো যেখানে মানে অ্যাড করা হয়েছে, যেখানে বাড়ানো হয়েছে, সেরকম একটা কিছু কপি তাদের কাছে আছে। হয়তো এটা বিচারাধীন, এটা আমরা তথ্যগুলো সামনে আগামী দিনে দেখতে পাবো। কিন্তু এই যে অযোগ্যরা, এরা যেন শাস্তি পায়, এবং এই অযোগ্যদের যাদের এতদিন ধরে যেই সব মন্ত্রীদেরকে টাকা দেওয়া হয়েছে তাদের নামগুলো আসুক, এবং এই যে সুপার নিউমারিক পোস্ট যারা ক্রিয়েট করেছে সেই সমস্ত পুরো মন্ত্রী, আমি জানি তৃণমূলের সুপ্রিম কোর্টের এই রায়কে কি তাহলে বিজেপি স্বাগত জানাচ্ছে, সংক্ষিপ্ত রায়দান? দেখ, একদম জানাচ্ছে, এবং কিন্তু বাম তো জানাচ্ছে না। দেখুন, বারবারই আমরা একটা কথা বলছি, এই সুপার বাম জানাচ্ছে, কি জানাচ্ছে বলুন? সংক্ষিপ্ত রায়দানকে স্বাগত জানাচ্ছে। আমি তো বারবারই একটা কথা বলছি, এটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। এত না, বাম তো 34 বছর ধরে চিরকুটে চাকরি নিয়েছে, এবং তৃণমূল সরকার 13 বছর ধরে উল্লেখ করিয়ে দিই ঘুষ নিয়ে চাকরি পেয়েছে। সুতরাং এরা দুজনে
এটাই হচ্ছে 2016 সালে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সাথে যুক্ত ছিল, জড়িত ছিল। 30 সেকেন্ড উত্তর নেব। শুভেন্দু অধিকারীর কথা বলছেন, তাহলে তো আপনার প্রাক্তন বাম নেতা রেজ্জাক মোল্লাও তৃণমূল জয়েন করেছেন, 1000 ঘন্টা তৃণমূলের নেতা। আমার কথা সেটা নয়। জি, আপনাদের 16 তারিখ সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার করে যে এই তৃণমূল সরকার যে দুর্নীতি করেছে, বাম তাদের সমর্থন করেছে। একদমই তাই। এই 16 জুলাইয়ের উপর কিন্তু বর্তমানে গোটা ভারতবাসী তাকিয়ে রয়েছেন, কারণ 16 জুলাই কিন্তু আবারও সেই মামলার হয়তো পুরোপুরি রায়দান হতে পারে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, কলকাতা হাইকোর্টের যে রায়দান 281 পাতার, সেই রায়দানের থেকে কি বেশি পৃষ্ঠার রায়দান সুপ্রিম কোর্ট দিতে পারে কিনা, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই ভোটের আবহের মধ্যেই জনগণের মনে জেগেছিল, যাচ্ছে জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা জাগো।